হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3-র যে সলিউশন বা দ্রবণ চ্যাপ্টারটা রয়েছে তার ডিপিপি 1টা আলোচনা করব। তো সব থেকে প্রথমেই আমাদের যে প্রশ্নটা রয়েছে যে হেনরির ধ্রুবকের মান কিসের উপর নির্ভর করে। তো আমরা এটা পড়েছি হেনরির ধ্রুবকের যে ব্যাপারটা, হেনরির সূত্র পড়তে গিয়ে যে দ্রবণের একদম শেষের দিকে গ্যাসীয় পদার্থের তরলে দ্রাব্যতার মান নির্ণয় করার সময় আমাদের এই হেনরির ধ্রুবকের ব্যাপারটা আমাদের এসেছিল। তো সেখানে আমরা দেখেছিলাম যে হেনরির ধ্রুবকের মান বাড়লে গ্যাসের দ্রাব্যতা কমে এবং হেনরির ধ্রুবকের মান কমলে গ্যাসের দ্রাব্যতার মানটা বাড়ে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এই কয়েকটা পয়েন্ট লিখে রাখি আমাদের নিজের সুবিধার জন্য যে গ্যাসের দ্রাব্যতা প্রপোর্শনাল 1 বাই হেনরির ধ্রুবক, মানে আমরা 1/kH আমরা লিখে রাখতে পারি। আর হেনরির ধ্রুবক মেনলি কিসের উপর নির্ভর করে? উষ্ণতার উপর। অর্থাৎ এই হেনরির ধ্রুবক বা KH যেটাকে বলছি সেটা হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচারের সাথে হচ্ছে প্রপোর্শনাল বা সমানুপাতিক। তাহলে আমরা বলতেই পারি যে হেনরির ধ্রুবকের মান উষ্ণতা বাড়লে বাড়ে। ঠিক আছে, বেশ। তাহলে আমরা প্যারালেলি এটাও বলতে পারি যে উষ্ণতা বাড়লে যেহেতু হেনরির ধ্রুবকের মান বাড়ছে, গ্যাসের দ্রাব্যতা তাহলে কি হবে? কমে যাবে। এটা আমরা বলতে পারি। আরও কয়েকটা জিনিস খেয়াল রাখবে যে গ্যাসের দ্রাব্যতা, আমাদের গ্যাসের ওপর যত বেশি চাপ প্রয়োগ করা হয় তত আমাদের দ্রাব্যতার মানটা বাড়তে থাকে। তাহলে গ্যাসের দ্রাব্যতা আমাদের কিসের সাথে সমানুপাতিক? চাপের সাথে সমানুপাতিক। এছাড়াও হচ্ছে দ্রাবের মূল ভগ্নাংশের সাথে সমানুপাতিক, বা যে দ্রাব্য পদার্থটা নেওয়া হয়েছে তার যে মলিকুলার ওয়েট বা আণবিক ওজন তার সাথেও সমানুপাতিক। তো এগুলো সবই আমরা যখন ক্লাস নোট পড়েছি তখন আলোচনা করেছি, বা আগের ভিডিওতেও দেখবে আলোচনা করা আছে। তাই আমরা জাস্ট অ্যান্সারটা এখানে লিখলাম যে হেনরির ধ্রুবকের মান উষ্ণতা বাড়লে পর বাড়বে। বেশ ক্লিয়ার হয়ে গেল এটা। নেক্সট হচ্ছে হেনরির ধ্রুবকের মান যদি বাড়ে তাহলে গ্যাসের দ্রাব্যতা কী হবে? কম হবে। একটু আগেই আমরা আলোচনা করলাম। আচ্ছা, পরের প্রশ্নটাতে বলেছে যে চিত্রানুযায়ী কোন টপিকটা আমাদের এখানে সঠিক সেটা আমাদের এখানে বলতে চেয়েছে বা জানতে চেয়েছে। তো প্রথমে আমাদের বাঁ দিকে দেখো জল নেওয়া আছে, জল মানে দ্রাবক নেওয়া আছে, আর ডান দিকে আমাদের দ্রবণ নেওয়া আছে। আচ্ছা, তাহলে যখন আমাদের অর্ধভেদ্য পর্দা দেওয়া হয় তখন আমরা জানি দ্রাবকের দিক থেকে দ্রবণের দিকে যায়। কিসের কণাগুলো যায়? দ্রাবকের কণাগুলো যায়। দ্রাবের কণাগুলো আটকে যায়, দ্রাবকের কণাগুলো যেতে পারে। তো এই প্রক্রিয়াটাকে আমরা অভিশ্রবণ প্রক্রিয়া বলে থাকি। এখন এই যে গাঢ় দ্রবণটা রয়েছে এদিকে একটা পিস্টন ফিট করা হয়। ঠিক আছে, পিস্টন বি ফিট করা রয়েছে। পিস্টন বিটা কোন দিকে ফিট করতে হবে? গাঢ় দ্রবণ যেটা, ঠিক আছে, তার দিকে ফিট করতে হবে। অ্যাকচুয়ালি বাঁ দিকেরটা তো আমাদের লঘু, ডান দিকেরটা হচ্ছে গাঢ়। আচ্ছা, তো এই পিস্টন দিয়ে যদি আমরা একটা চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপটা কি হবে? দ্রাবকের কণাগুলোকে এ থেকে বি এর দিকে আসতে বাধা দেবে। আচ্ছা, এখন যে ন্যূনতম চাপটা প্রয়োগ করলে দ্রাবকের কণাগুলো অর্থাৎ জলের কণাগুলো দ্রাবকের দিক থেকে অর্থাৎ লঘু দ্রবণের দিক থেকে গাঢ় দ্রবণের দিকে অর্থাৎ এনএসিএল দ্রবণের দিকে যেতে পারবে না, আটকে যাবে, সেই চাপটাকে আমরা কি চাপ বলি? অভিশ্রবণ চাপ বলি, যেটাকে আমরা পাই দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন এই পিস্টন বি এর মাধ্যমে সেই অভিশ্রবণ চাপের অপেক্ষা যদি আমরা বেশি চাপ প্রয়োগ করি তাহলে কি হবে? দ্রাবক কণাগুলো তো আমাদের আসা বন্ধ হলোই লঘু থেকে গাঢ় জলীয় দ্রবণের দিকে অর্থাৎ এ থেকে বি এর দিকে। তখন আবার কি হবে? যদি আমরা অভিশ্রবণ চাপ অপেক্ষা বেশি চাপ প্রয়োগ করি তখন দেখা যাবে যে এর উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ বি থেকে এর দিকে দ্রাবক কণাগুলো তখন আবার যেতে শুরু করবে। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে বিপরীত অভিশ্রবণ প্রক্রিয়া। তার মানে অভিশ্রবণ চাপ অপেক্ষা যদি আমরা পিস্টন বি এর ওপর বেশি চাপ প্রয়োগ করি তাহলে দেখা যাবে জল বি থেকে অর্থাৎ বেশি গাঢ়ত্বের দ্রবণ থেকে এর দিকে অর্থাৎ কম গাঢ়ত্বের দ্রবণের দিকে যাচ্ছে। প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে বিপরীত অভিশ্রবণ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা সঠিক বিবৃতি। আচ্ছা, প্রথমকার বিবৃতিটাও দেখো ভুল নয়। প্রথমকার বিবৃতিটাতেও দেখো দেওয়া রয়েছে যে পিস্টন বি এর ওপর যদি আমরা অভিশ্রবণ চাপ অপেক্ষা কম চাপ প্রয়োগ করি তাহলে জলের কণাগুলোকে এ থেকে বি এর দিকে যাওয়াতে কিছুটা আটকানো যায়, কিন্তু পুরোপুরি আটকানো যায় না। তখনও কিন্তু কিছুটা জলের কণা, কিছুটা পরিমাণ দ্রাবক কণা এ থেকে বি এর দিকে যায়। কিন্তু আমাদের দুটো মিলিয়ে দেখলে আমাদের বি এর অ্যান্সারটা হচ্ছে বেশি অ্যাকুরেট। আচ্ছা, তো আমাদের এখন এই অ্যান্সারটাকে আমরা এখানে গ্রহণ করলাম। আচ্ছা, পরেরটা কি বলেছে? সি এর অপশানটা একবার পড়ে নিই। বি পিস্টনের ওপর যদি অভিশ্রবণ চাপে সমান চাপ প্রয়োগ করা হয়, অভিশ্রবণ চাপ মিন্স যদি আমরা পাই পরিমাণ
যদি আমরা চাপ প্রয়োগ করি, অভিশ্রবণ চাপ প্রয়োগ করি, তাহলে বলেছে জল বি থেকে এর দিকে যাবে, অর্থাৎ বিপরীত অভিশ্রবণ ঘটবে। ঘটে না এটা। অভিশ্রবণ চাপ প্রয়োগ করলে কোনো দিকেই দ্রাবক কণা যেতে পারে না, না পারে লঘু থেকে গাঢ়র দিকে আসতে, না পারে গাঢ় থেকে লঘুর দিকে যেতে, ফলে অভিশ্রবণ বন্ধ হয়ে যায় তখন। আচ্ছা, পরের অপশানটা বলেছে যে বি পিস্টনের ওপর অভিশ্রবণ চাপের সমান চাপ যদি আমরা প্রয়োগ করি তাহলে জল এ থেকে বি এর দিকে যায়। এটাও আমার ভুল তথ্য, তখন জল কোনো দিকেই যেতে পারে না। তাহলে পুরো চারটে তথ্য মিলিয়ে আমরা যেটা পুরোপুরিভাবে পারফেক্ট অ্যান্সার করলাম সেটা হচ্ছে বি একটা। পরের প্রশ্নে চলে আসি, দুটো তরল এ এবং বি নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট সংযোজিতে অর্থাৎ নির্দিষ্ট কম্পোজিশনে নির্দিষ্ট পার্সেন্টেজে মিশছে। মেশার পর নিম্নতম স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ উৎপন্ন করছে। নিম্নতম স্ফুটনাঙ্ক মানে মিনিমাম বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, মিনিমাম বয়েলিং পয়েন্ট যুক্ত অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি করছে। তো এই মিনিমাম বয়েলিং পয়েন্ট বা নিম্নতম স্ফুটনাঙ্ক যুক্ত অ্যাজিওট্রপিক মিশ্রণ কখন তৈরি হয়? পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে। তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে আমার ধনাত্মক বিচ্যুতি ঘটবে, যেহেতু আমার মিনিমাম বয়েলিং পয়েন্ট যুক্ত অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি হয়েছে। এটা আমরা মাথার মধ্যে রাখবো। তাহলে ধনাত্মক বিচ্যুতি যখন ঘটে, ধনাত্মক বিচ্যুতির মানেটা আবার কি? সবই গ্রেটার দেন হয়ে যায়, শুধু ডেল জিটা বাদ দিয়ে। তার মানে এই যে বাঁ দিকে এ এ এবং বি বি কণাগুলো রয়েছে, এদের আকর্ষণ বল গ্রেটার দেন চিহ্ন বেশি হবে কার তুলনায়? দ্রবণের তুলনায়, অর্থাৎ এ বি এর মধ্যে যে আকর্ষণ বল রয়েছে তার তুলনায়। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা এখানে বলতে পারি যে ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে এ বি কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বা আন্তঃক্রিয়া, অর্থাৎ দ্রবণের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বা আন্তঃক্রিয়া কী হবে? কমে যাবে। কার তুলনায় কমে যাবে? এ এ এবং বি বি, অর্থাৎ দ্রাবক এবং দ্রাবক কণাগুলোর মধ্যে তাদের নিজেদের যে আকর্ষণ বল তার তুলনায় দ্রবণের কণাগুলোর আকর্ষণ বল কমে যাবে। আকর্ষণ বল কমে গেলে কি হবে? আয়তনে সেটা বেড়ে যাবে। আয়তনে যদি দ্রবণের কণাগুলো বেড়ে যায়, দ্রবণটার আয়তন যদি বেড়ে যায় কার তুলনায়? দ্রাবক বা দ্রাবের তুলনায়, তাহলে আমরা দেখব ডেল ভির মানটা কি হয়ে যাবে? গ্রেটার দেন জিরো হয়ে যাবে। তো ডেল ভির মান যখন গ্রেটার দেন জিরো হয়ে যাবে তখনই আমরা সেই ডেভিয়েশনটাকে বলতে পারবো পজিটিভ ডেভিয়েশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমাদের এখানে অপশানগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অ্যান্সারটা হবে এ বি এর আন্তঃক্রিয়া, তার মানে এ বি এর মধ্যে আকর্ষণ বল অর্থাৎ দ্রবণের কণাগুলোর আকর্ষণ বল এ এ বা বিবি অর্থাৎ দ্রাবক বা দ্রাব এই কণাগুলোর নিজেদের মধ্যে যে আন্তঃক্রিয়া সেইটা অপেক্ষা দুর্বলতর, ঠিক আছে, সেটা অপেক্ষা উইক। আচ্ছা, তার মানে আমাদের এই টপিকটা ঠিকই আছে। এ এ আর বি বি গ্রেটার দেন, এই যে আমরা এ বি লিখেছি পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে, তাহলে সেইটা অনুযায়ী আমাদের মিলে যাচ্ছে। তাহলে এটাতে আমরা কি করলাম? দাগ দিতে পারলাম। প্রথম অপশানটা ভুল হবে, প্রথম অপশানটা আমাদের উল্টো দেওয়া আছে। এবির আন্তঃক্রিয়া বা আকর্ষণ বল, আন্তঃক্রিয়া মানে এখানে আকর্ষণ বল, এবির আন্তঃক্রিয়া বেশি বলেছে। আচ্ছা, তার মানে এটা আমাদের ভুল। এবির আন্তঃক্রিয়া তো বেশি নয়, এবির আন্তঃক্রিয়া কম, এবির আকর্ষণ বল কম, তার জন্যই আমার আয়তনটা বাড়ছে। আয়তন বাড়ছে বলেই আমার যখন আমি ডেল ভির মান বের করছি অর্থাৎ ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, তখন আমার ডেল ভির মানটা পজিটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ গ্রেটার দেন জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি এখানে এই যে দ্রবণের বাষ্পচাপ বেড়ে যায়, দ্রবণের বাষ্পচাপ কমে যায়, এই টপিকগুলো তো একদমই ভুল, কারণ এখানে এ এবং বি তরলের অণুগুলো বেশি সংখ্যায় দ্রবণে মুক্ত হয়, এগুলোর কোনো লজিক নেই। তাহলে আমাদের এখানে 23-এর ডি এর অ্যান্সারটা আমরা ইজিলি করতে পারলাম। নেক্সট হচ্ছে 24-এর প্রশ্নটা, NaCl এর 4 লিটার 0.02 মোলার জলীয় দ্রবণে আমরা 1 লিটার জল যোগ করলাম, দ্যাট ইজ মোলারিটি অফ ডাইলিউশন। ঠিক আছে, আমরা পড়েছি মোলারিটি অফ ডাইলিউশন, অর্থাৎ এটাকে ডাইলুট করা হচ্ছে। যখন আমরা শুধুমাত্র দ্রাবক যোগ করব তখন সেটাকে বলা হয় থেকে ডাইলিউশন। অর্থাৎ এখানে আমাদের মোলারিটিটা যেটা বের করতে হবে, কী সূত্র পুট করতে হবে? M1V1 সমান M2V2। আচ্ছা, তাহলে আমি এখানে একবার সূত্রটা লিখি যে M1V1 সমান M2V2, এই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এবার আমরা কি করব? এই যে সূত্রটা আমরা লিখলাম M1V1 সমান M2V2, তো এখানে আমাদের M1 এর মানটা দেখো দিয়ে দিয়েছে 0.02। আচ্ছা, V1 এর মানটা কত? 4 লিটার। আচ্ছা, M2-র মানটা আমাদেরকে বের করতে হবে, আর V2-র মানটা হচ্ছে দেখো 1 লিটার করলে হবে না, কিন্তু 1 লিটার জল যোগ করা হয়েছে, দ্যাট মিন্স টোটাল আয়তন হয়ে গেছে 4 আর 1-এ 5 লিটার। তাহলে আমাদের এখানে যদি আমরা M2-র মানটা বের করি তাহলে আমাদের বেরোবে 0.02 ইন্টু 4 বাই হচ্ছে 5, তাহলে আমাদের M2-র মান বেরিয়ে যাবে 0.016 এত মোলার। তার মানে আমাদের এখানে মোলার মাত্রা কোনটা হবে? ডি এর অপশানটা হবে। আচ্ছা, 25-এর প্রশ্ন,
মিথানলে অ্যাসিটোন মেশানো আছে। তাহলে মিথানল অণুগুলির মধ্যস্থ যে হাইড্রোজেন বন্ধন, সেই হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যায়। ঠিক আছে, অর্থাৎ প্রথম দিকে কণার আকর্ষণগুলো বেশি ছিল, পরে আকর্ষণগুলো কমে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এরকম ঘটনা যদি আমাদের ঘটে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। কারণ কণাগুলোর আকর্ষণ বল ভেঙে যাচ্ছে, মানে কমে যাচ্ছে মানে আয়তনটা বেড়ে যাবে। তাহলে দ্রবণের আয়তন যদি দ্রাবক বা দ্রাব অপেক্ষা বেড়ে যায়, তাহলে আমার ফাইনাল ভলিউমটা বেড়ে যাবে। তাহলে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম যখন করব, তখন আমরা ডেল ভি এর মানটা গ্রেটার দেন 0 পাবো, পজিটিভ ভ্যালু পাবো। দ্যাট মিনস দিস ইজ পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি। আচ্ছা, আর কিভাবে আমরা ভাবতে পারি এটাকে? মিথানলে অ্যাসিটোন দেওয়া আছে, আমরা কতগুলো শর্ট রুলস খেয়াল রাখবো যে যদি আমার পজিটিভ ডেভিয়েশন হয়, তাহলে আমার সেখানে মিথানল থাকবে, সেখানে আমার CCl4 থাকবে, সবগুলো একসাথে থাকবে না, বাট একটা থাকবে, সেখানে আমার CH2 থাকবে, সেখানে আমার জেনারেল বেঞ্জিনও থাকবে। ঠিক আছে, এগুলো যদি আমাদের ইন জেনারেল আমরা দেখি, তাহলে আমরা কনক্লুশন করতে পারি যে শুধু মিথানল না, এখানে আমরা যে কোনো অ্যালকোহল লিখে রাখতে পারি। মিথানল স্পেসিফিক্যালি বলাটা ভুল হবে, এখানে আমরা যে কোনো অ্যালকোহল করে রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, CCl4, CH2, বেঞ্জিন, এগুলো যদি থাকে তাহলে আমাদের পজিটিভ ডেভিয়েশনের দিকে যাব আমরা তখন। তাহলে আমরা ভাববো যে পজিটিভ ডেভিয়েশন হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমাদের ক্লোরোফর্ম থাকে, CaCl3, ক্লোরোফর্ম থাকে, যদি আমাদের যে কোনো মিনারেল অ্যাসিড থাকে, দ্যাট মিনস হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এসব থাকে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া করে নেগেটিভ ডেভিয়েশনের দিকে যাব। তো আমার এখানে মিথানল আছে, মিথানল হচ্ছে আমাদের এক প্রকার অ্যালকোহল, তাহলে আমরা এটাকে পজিটিভ ডেভিয়েশনের দিকে নিয়ে যাব, ধনাত্মক বিচ্যুতির দিকে নিয়ে যাব। আর যদি আমাদের ধনাত্মক বিচ্যুতি কোনো ক্ষেত্রে ঘটে, তাহলে তার যে অ্যাজিওট্রপিক মিশ্রণটা তৈরি হবে, তার ক্ষেত্রে সেই অ্যাজিওট্রপিক মিশ্রণটা হবে আমাদের নিম্নতম স্ফুটনাঙ্ক বিশিষ্ট, দ্যাট মিন্স মিনিমাম বয়েলিং পয়েন্ট যুক্ত। তাহলে এখানে প্রথম অপশানটা যদি আমরা একবার ভালো করে পড়ি, যে মিথানল অ্যাসিটোন মিশ্রণ একটি বিশেষ সংযোজিতে নিম্নতম স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ তৈরি করে, দ্যাট ইজ মিনিমাম বয়েলিং পয়েন্ট যুক্ত অ্যাজিওট্রপ তৈরি করে, এবং মিশ্রণটি রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন দেখায়, একদম পুরোপুরি মিলে যাচ্ছে আমাদের তথ্যের সাথে। তাহলে এটা আমরা সহজেই বলতে পারি। আর ওই যে বললাম, যদি আমরা মনে নাও রাখতে পারি যে এগুলোর ক্ষেত্রে পজিটিভ হয়, এখানে দেখো একটা ক্লু দিয়ে দিয়েছে যে মিথানলে যদি আমরা অ্যাসিটোন যোগ করি, মিথানল অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যায়। তার মানে মিথানলে আমার প্রথমে হাইড্রোজেন বন্ধন ছিল, কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি ছিল, যখন আমি অ্যাসিটোন ওখানে মিশিয়ে দিলাম, পরে কি হলো, আমার হাইড্রোজেন বন্ধন ভেঙে গেল। তার মানে পরে আমার কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা কমে গেল। তাহলে কণাগুলোর মধ্যে যদি আমার আকর্ষণ বল কমে যায়, তাহলে দ্রবণের কণাগুলোর আকর্ষণ বল কমে যাওয়ার ফলে দ্রবণের আয়তনটা বেড়ে যাবে, ফলে দ্রবণের আয়তন বেশি হয়ে যাচ্ছে কার তুলনায়, দ্রাবক এবং দ্রাবের যে সম্মিলিত আয়তন তার তুলনাতে বেড়ে যাচ্ছে। দ্যাট মিন্স ফাইনাল ভলিউমটা বেশি হয়ে যাচ্ছে ইনিশিয়াল টোটাল ভলিউমটার থেকে। তার মানে আমার ফাইনাল ভলিউম থেকে যখন আমি বাঁ দিকের ইনিশিয়াল ভলিউমগুলোকে বিয়োগ করব, আচ্ছা, তাহলে তখন তার মানটা দেখা যাবে যে 0 না এসে গ্রেটার দেন 0 চলে আসছে, পজিটিভ ভ্যালু চলে আসছে। সেই জন্য আমরা এটাকে বলতে পারি পজিটিভ ডেভিয়েশন। আচ্ছা, আর পজিটিভ ডেভিয়েশন হলে আমাদের মিনিমাম বয়েলিং পয়েন্ট যুক্ত অ্যাজিওট্রপ মিক্সচার হবে, তাহলে আমাদের বাকি অপশন আর দেখার দরকারই নেই। আচ্ছা, তাহলে আমাদের প্রথমেই অ্যান্সারটা আমাদের সঠিক হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, চলে আসছে আমরা পরের প্রশ্নতে। এখানে আর্গন, কার্বন ডাইঅক্সাইড, ফর্মালডিহাইড এবং মিথেন, এদের 4টে ভ্যালু দেওয়া আছে, কেএইচের ভ্যালু। তো আমরা তো একটু আগেই পড়লাম যে কেএইচের সাথে গ্যাসের দ্রাব্যতার সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে যদি আমাদের কেএইচের মান যার যত বেশি হবে, তার গ্যাসের দ্রাব্যতা তত কম হবে। তাহলে এখানে কেএইচের মান অনুযায়ী যদি আমরা ভ্যালুগুলোকে লেখার চেষ্টা করি, তাহলে কেএইচের মান অনুযায়ী সবথেকে বেশি হচ্ছে আমাদের আর্গন, তারপর কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে মিথেন, অবশেষে হচ্ছে ফর্মালডিহাইড। তাহলে গ্যাসের দ্রাব্যতার যে ক্রমটা হবে, অর্থাৎ আমাদের উল্টো যে মানটা হবে, কেএইচের মানের উল্টো অর্ডারটা হবে, তো সেক্ষেত্রে আমাদের দ্রাব্যতার অর্ডারটা হয়ে যাবে আর্গন সব থেকে কম হয়ে যাবে, তার থেকে বেশি হবে CO2, তার থেকে বেশি হবে মিথেন, তার থেকে বেশি হবে ফর্মালডিহাইড। দ্যাট মিন্স আমাদের 26-এর এই প্রশ্নটা সি এর অ্যান্সারটা হবে। আচ্ছা, চলে আসছে আমরা পরেরটাতে। সাবানের গাঢ় জলীয় দ্রবণে সাবান কীরূপ আচরণ করে? গাঢ় জলীয় দ্রবণের সাবান তো আমরা জানি মিশেল ফর্মেশন করে,
ঠিক আছে, মিশেল ফর্মেশন করে এবং সংযোজিত আকার ধারণ করে। সংযোজিত কলয়েড বলা হয় তাকে, এই জন্য এটাকে। ঠিক আছে, এমনিতে এটা দ্রাবক আকর্ষী, বাট গাঢ় জলীয় দ্রবণে সাবান সংযোজিত কলয়েড রূপে গণ্যিত হয়। ঠিক আছে, সাবানের সংকেতটা খেয়াল রাখবে, সাবানের নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। এটাকে আমরা মুখস্থ রাখবো যে সাবান মানে হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেটের সংকেত কি? C17H35 COONA। আমরা জানি যখন জলীয় দ্রবণ করা হয় তখন এটা জাস্ট CO মাইনাস আর Na প্লাসে ভেঙে যায়। এবারে Na প্লাসটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, তাহলে আমাদের পড়ে থাকলো কোনটা? C17H35 COO মাইনাস। এর মধ্যে দেখো C17H35 যেটা, এটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন পার্ট, আর এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক পার্ট। হাইড্রোকার্বন পার্টটা আমাদের জল বিকর্ষী আর CO মাইনাস পার্টটা আমাদের জল আকর্ষী। এবার যখন একটা গাঢ় জলীয় দ্রবণ নেওয়া হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট জলীয় দ্রবণে মিশেল ফর্মেশন হয়, মিশেল যখন ফর্মেশন হয় তখন এই মাইনাস পার্টটা কি হয়? বাইরের দিকে থাকে। এই পার্টটাকে হেড বলা হয়, মাইনাস পার্টটাকে। আর হাইড্রোকার্বন পার্টটা ভেতরের দিকে থাকে, হাইড্রোকার্বন পার্টটাকে টেল বলা হয়। কেন হেড বলা হচ্ছে? দেখো এখানে মাইনাসটাকে দেখো একটু মাথার মতো দেখতে লাগছে, সেই জন্য এটাকে হেড বলা হয়, আর ভেতরের পার্টটাকে টেল বলা হয়। এবারে এই যে ভেতরের অংশটা এই পার্টটাতে হাইড্রোকার্বনের অংশগুলো জুড়ে জুড়ে আসছে। ঠিক আছে, হাইড্রোকার্বনের অংশগুলো দেখো এর মধ্যে রয়েছে, মাঝখানে যে ফাঁকটা রয়েছে, যেহেতু এটা হাইড্রোকার্বন পার্ট এই মাঝের অংশটা, তাহলে এই মাঝের অংশটাকে আমরা বলতে পারি জল বিকর্ষী পার্ট। যে পার্টটা জল বিকর্ষী হয় সেই পার্টটা আবার আমাদের তেল আকর্ষী হয়। তার মানে এই মাঝের পার্টটা আমাদের তেল আকর্ষী হয়ে গেল। এবার যখন আমরা এই মিশেলটা ফর্মেশন হওয়ার পর যখন আমরা জামা কাপড় যখন আমরা অলরেডি ডুবিয়ে ফেলেছি কোনো ডিটারজেন্টে, তারপর জামা কাপড় যখন কাচা হয় তখন দেখা যায় যে মিশেলটার মধ্যে আমাদের জামার মধ্যে যে তৈলাক্ত পদার্থগুলো থাকে, তেল জাতীয় পদার্থগুলো থাকে, এরা হাইড্রোকার্বন দ্বারা আকর্ষিত হয়ে মাঝখানে ঢুকে যায়। তাহলে মাঝখানে যে পোর্সগুলো রয়েছে, যে বিন্দুগুলো রয়েছে, এখানটাতে কি হয়? তৈল বিন্দুগুলো ঢুকে যায়। এবার কি হলো? এরকম হাজার হাজার মিশেল ফর্মেশন হয়েছে, তাহলে তৈলবিন্দুগুলো, হাজার হাজার তৈলবিন্দুর কণা ওই মিশেলগুলোর মধ্যে রয়েছে। তারপরে যখন আমরা জল দিয়ে জামা কাপড়কে ধুয়ে ফেলি তখন জলের সাথে আমাদের কি হয়? এই মিশেলগুলো বেরিয়ে চলে যায়, কারণ বাইরের দিকে আছে মাইনাস পার্ট, যেটা আবার হচ্ছে জল আকর্ষী। এই পার্টটা হচ্ছে আমাদের জল আকর্ষী পার্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেকানিজম। ফলে আমাদের কি হয়? জামা কাপড় পরিষ্কার হয়। তো যে নির্দিষ্ট গাঢ়ত্বের উপরে আমরা জানি মিশেল গঠিত হয় তাকে বলা হয়ে থাকে CMC, ক্রিটিক্যাল মাইসেলেশন কনসেন্ট্রেশন, বা সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব। আর যে নির্দিষ্ট উষ্ণতার উপরে মিশেলটা তৈরি হয় তাকে বলা হয়ে থাকে ক্র্যাফট টেম্পারেচার। আচ্ছা, তো যাই হোক না কেন, সমস্ত ক্ষেত্রেই আমাদের যে অ্যাকচুয়াল কলয়েডটা তৈরি হয় দ্যাট ইজ সংযোজিত কলয়েড বা অ্যাসোসিয়েটেড কলয়েড। নেক্সট হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবকের একক কী? এককটা আমরা মুখস্থ রাখবো, কেলভিন, কেজি, মোল ইনভার্স। যদি মনে হয় কী করে বের করতে হবে, তাহলে আমরা ফর্মুলা জানি, ডেল টিভি সমান কেবি ইন্টু ছোটো এম, এম মিনস মোলালিটি। আচ্ছা, তাহলে কেবি এর একক কী হবে? ডেল টিভি বাই এম। তাহলে কেবির একক যদি আমরা বের করি, ডেল টিভির একক কি? কেলভিন, উষ্ণতা বলেছে। মোলালিটির একক কি? মোল পার কেজি। তাহলে কেজিটা যদি উপরে চলে আসে তাহলে হয়ে যাবে কেলভিন কেজি পার মোল, বা আমরা বলতে পারি কেলভিন কেজি মোল ইনভার্স বা কেলভিন মোলালিটি ইনভার্স। পরের প্রশ্নে চলে আসি, 0.01 মোলার গ্লুকোজ দ্রবণের তুলনায় 0.01 মোলার MgCl2 দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান কত? তো এই ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, ডেল টিএফ সমান আই হচ্ছে এখানে ভ্যান্টো ফ্যাক্টর ইন্টু KF ইন্টু এম। তো গ্লুকোজের ক্ষেত্রে আমরা জানি যেহেতু এটা হচ্ছে অনুদ্বায়ী এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তাই এর ক্ষেত্রে কোনো সংযোজন বা বিয়োজন কিছুই ঘটে না। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে যেটা আই ফ্যাক্টর, সে আয়ের মানটা কত হবে? 1 হয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে কোনো বিয়োজন বা সংযোজন ঘটছে না। আর MgCl2 ক্ষেত্রে আমরা জানি বিয়োজন ঘটে, যদি 100% বিয়োজন ঘটে তাহলে একটা MgCl2 থেকে একটা Mg2+ এবং দুটো Cl- অর্থাৎ 3খানা আয়ন উৎপন্ন হয়। তাই আয়ের মানটা হচ্ছে বিয়োজনের পরে অণুর সংখ্যা যেটা, তার মানে 3, বাই বিয়োজনের আগে হচ্ছে 1, তার মানে আয়ের মান হয়ে গেল কত? 3। তাহলে যখন আমরা গ্লুকোজের ডেলটিএফ বের করব তখন আমরা আয়ের জায়গায় 1 বসাবো, আর যখন আমরা MgCl2 এর বের করব তখন আমরা আয়ের জায়গাতে 3 বসাবো। তাহলে আমরা ক্যালকুলেট করলে প্রায় আমরা যে ভ্যালুটা পাবো সেটা আমাদের 3 গুণ ভ্যালু পাবো। একটু কম বেশি হবে কারণ বাকি আরও ফ্যাক্টর আছে, কেএফ ভ্যালুগুলো একটু কম বেশি হবে। আচ্ছা, তো আমাদের এখানে এমের মানটা একটু কম বেশি হবে। তো মোটামুটি আমাদের সেই সব মিলিয়ে পরে আমরা দেখব প্রায় 3 গুণ মানটা বাড়ছে।
ঠিক আছে, তাহলে ইজিলি আমরা করতে পারলাম এখান থেকে আই ফ্যাক্টর ধরে ভ্যান্টো ফ্যাক্টর ধরে যে কী করে আমাদেরকে মানটা বের করতে হয়। আর ভ্যান্টো ফ্যাক্টরের ক্ষেত্রে মনে রাখবে যে বিয়োজন বা সংযোজনের পরে অনুসংখ্যা বাই বিয়োজন বা সংযোজনের আগে অনুসংখ্যা, এই হিসেবে আমাদের আয়ের মানটা ক্যালকুলেট করতে হয়। পরের প্রশ্নে চলে আসি, আচার তৈরি করার জন্য কাঁচা আমকে গাঢ় লবণের দ্রবণে ডুবিয়ে রাখা হলো। এবার গাঢ় লবণের দ্রবণ বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে আমার বেশি গাঢ়ত্ব, আর কাঁচা আমের মধ্যে যে রসটা থাকে সেটা হচ্ছে তাহলে আমার কম গাঢ়ত্ব। তাহলে অভিশ্রবণ প্রক্রিয়ায় কী হবে, কাঁচা আম থেকে জল বেরিয়ে গাঢ় লবণের দিকে চলে আসবে, ফলে আম সংকুচিত হয়ে যাবে। তাহলে এখানে আমরা লাস্টের অপশানটা করতে পারি যে অভিশ্রবণের ফলে আম জল বর্জন করে, তাই আম সংকুচিত হয়ে যায়। পরের প্রশ্নয়, নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের গাঢ় দ্রবণের অভিশ্রবণ চাপ কি হবে। তো আমরা জানি যে পাই সমান এমআরটি, এখানে এম মানে মোলারিটি, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব যত বেশি হবে অভিশ্রবণ চাপ তত বেশি হবে, কারণ পাই প্রপোর্শনাল এম। ঠিক আছে, অর্থাৎ আমাদের যেদিকে গাঢ় দ্রবণটা আমাদের রয়েছে তার গাঢ়ত্ব যত আমরা বেশি করব, যত আমরা বাড়াবো, তত দেখা যাবে যে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক কণার আসার পরিমাণটা মানে আসার প্রবণতাটা তত বেশি বেড়ে যাবে। ঠিক আছে, যেহেতু দুটোর মধ্যে আমাদের গাঢ়ত্বের ডিফারেন্স বেড়ে যাচ্ছে, তখন এই গাঢ়র দিকে যে পিস্টনটা লাগানো থাকবে সেই পিস্টনের মাধ্যমে বেশি চাপ প্রয়োগ করে দ্রাবকটাকে আটকানোর চেষ্টা করতে হবে। যত বেশি চাপ প্রয়োগ করে দ্রাবকটাকে আমরা আটকানোর চেষ্টা করব, ততই আমাদের অভিশ্রবণ চাপের মানটা বাড়তে থাকবে। তাই আমরা এটা বলতে পারি যে দ্রবণের গাঢ়ত্ব যত বাড়বে অভিশ্রবণ চাপের মানটা, পায়ের মানটা তত বাড়তে থাকবে, কারণ ওই দ্রাবকের কণাগুলোকে আটকানোর জন্য আমাদের বেশি চাপ প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথম অ্যান্সারটাকে নিতে পারি যে লঘু দ্রবণের অভিশ্রবণ চাপের চেয়ে গাঢ় দ্রবণের অভিশ্রবণ চাপ বেড়ে যাবে। আর ন্যাচারাল ফর্মুলাতে আমরা দেখতেই পাচ্ছি পাই প্রপোর্শনাল ক্যাপিটাল এম, দ্যাট মিনস মোলারিটি। পরের প্রশ্নে চলে আসছি, কোনটা সঠিক নয় বলেছে। দুটি বিভিন্ন দ্রাবকে একই মোলাল মাত্রার সুক্রোজ দ্রবণের হিমাঙ্কের অবনমন একই হবে। অর্থাৎ আমাদের এখানে তো ফর্মুলা এটা ডেল্টি এফ সমান আই ইন্টু কে এফ ইন্টু এম, আয়ের মানটা এখানে বাদ দিচ্ছি, না হয় এক হবে। তো আমরা দুটো সুক্রোজের দ্রবণ বানাচ্ছি, একবার আমরা ধরো জলে বানাচ্ছি আর একবার হয়তো অন্য কোনো পদার্থতে বানাচ্ছি, অন্য কোনো একটা দ্রাবকে বানাচ্ছি। তো কে এফ এর মানটা কার ওপর নির্ভর করে, কে এফ এর মান খেয়াল রাখবে দ্রাবকের ওপর নির্ভর করে। ঠিক আছে, এটা হচ্ছে দ্রাবকের ওপর নির্ভর করে। তাহলে দ্রাবক যদি আমরা চেঞ্জ করি কে এফ এর মানটা পাল্টে যাবে, আর কে এফ এর মান যদি পাল্টে যায় তাহলে তো আমাদের ডেল্টি এফ অর্থাৎ হিমাঙ্কের অবনমনের মানটাও কি হয়ে যাবে, পাল্টে যাবে। তাহলে এই যে তথ্যটা বলেছে যে দুটো বিভিন্ন দ্রাবকে বা ভিন্ন দ্রাবকে একই মোলাল মাত্রার মানে এম এর ভ্যালুটা সেম আর কি, দুটি সুক্রোজ দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান মানে ডেল্টি এফ একই হবে মানে সেম হবে, এটা আমাদের ভুল তথ্য। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। পরেরটাতে বলেছে পাই সমান সিআরটি, তো আমরা জেনারেলি জানি পাই সমান এমআরটি, তো এখানে এম এর জায়গাতে মলার মাত্রা আমরা সেটাও জানি বা মোলারিটি, তো সি সমান যদি দ্রবণের মলার মাত্রা বলে কোনো অসুবিধা নেই। অনেক বইতে পাই সমান সিআরটিও লেখা আছে, এটাও তোমরা খেয়াল রাখবে, এটা সঠিক তথ্য। আচ্ছা, নেক্সট বলেছে অভিশ্রবণ চাপের ক্রম হচ্ছে এই অর্ডারটা দেওয়া আছে, তো এটা আই ভ্যালু ধরলে আমরা ইজিলি বুঝতে পারবো। বিএসিএল টু আয়ের মান হবে 3, কেসিএল হবে 2, অ্যাসিডিক অ্যাসিডে 2-এর থেকে একটু কম হবে, কারণ অ্যাসিডিক অ্যাসিডে তো সম্পূর্ণ বিয়োজন ঘটে না, পুরোপুরি বিয়োজন ঘটে না, 100% বিয়োজন ঘটে না, আর শুক্রোজে তো আমাদের 1 হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে অর্ডারটা দেওয়া আছে অর্ডারটা পারফেক্ট আছে, তাহলে এই দুটো অর্ডার নিয়ে কোনো অসুবিধা নেই। আর রাউল্টের সূত্র অনুযায়ী কোনো দ্রবণের উদ্বায়ী উপাদানের বাষ্প চাপ দ্রবণের উপাদানটির মোল ভগ্নাংশের সাথে সমানুপাতিক, এটাও ঠিক আছে। ঠিক আছে, কারণ আমাদের মোল ভগ্নাংশ যত বাড়বে তত আমাদের কি হবে, উদ্বায়ী উপাদানের বাষ্পচাপ বাড়বে, কারণ এই যে পি এ প্রপোর্শনাল আমরা এক্স এ, এটা তো আমরা লিখেই আসছি, বা পিবি প্রপোর্শনাল হচ্ছে এক্স পি, এক্স থেকে আমরা পাই পি এ সমান পি নট এ এক্স এ, পিবি সমান পি নট বি এক্স পি। উদ্বায়ী দ্রবণ যেহেতু, উদ্বায়ী উপাদান যেহেতু বলে দিয়েছে, মানে এগুলো অ্যাকচুয়ালি লিকুইড স্টেটগুলোর কথা বলেছে, তো এরকম তো আমরা দ্রবণের কথা তো আমরা পড়েছি, তার মানে 3টে স্টেটমেন্ট সঠিক, প্রথম কারটা ভুল। পরের প্রশ্নে চলে আসছি, জলের কেসিএল এনএসিএল কেটিএসও4 এদের ভ্যানটপ গুণক ভ্যানটপ ফ্যাক্টর দ্যাট মিনস আই, এদের মান কত। কেসিএল এর ক্ষেত্রে 100% বিয়োজন ঘটলে আয়ের মান হবে 2, এনএসিএল এর ক্ষেত্রে 2, কেটিএসও4 হবে 2টো পটাশিয়াম 1টা সালফেট দ্যাট মিনস 3। তাহলে আমাদের এই বি এর অ্যান্সারটা। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। তো প্রথম বিবৃতিটা বলেছে যে বায়ুমণ্ডলীয় চাপ এবং অভিশ্রবণ চাপের একক
অভিন্ন, ঠিকই আছে, অসুবিধার কিছু নেই, চাপের একক তো একই রকম হবে। আচ্ছা, বিপরীত অভিশমন প্রক্রিয়ায় দ্রাবক অণুগুলি অর্ধবেদ্ধ পর্দার মাধ্যমে দ্রাবের লঘুতর গাঢ়ত্বের অঞ্চল থেকে গাঢ়তর অঞ্চলে গমন করে। এটা ভুল, কারণ ন্যাচারাল অভিশ্রবণের প্রক্রিয়ায় বা নর্মাল যে অভিশ্রবণ, তখন আমাদের এটা দেখা যায় যে দ্রাবকের কণাগুলো লঘু গাঢ়ত্ব থেকে গাঢ়র দিকে মানে গাঢ়তর অঞ্চলের দিকে যায়, ঠিক আছে। কিন্তু বিপরীত অভিশ্রবণে তো আমাদের উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ দ্রাবক কণাগুলো গাঢ় থেকে লঘুতে চলে আসে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমুদ্রের জল থেকে লবণ মুক্ত করি, ঠিক আছে। তাহলে আমাদের এই স্টেটমেন্টটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে মোলার হিমাঙ্ক অবনমন ধ্রুবক, দ্যাট ইজ কেএফ, এটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, কি দ্রাবক নেওয়া হয়েছে তার উপর নির্ভর করবে। দ্রাবক পাল্টালে কেএফ পাল্টাবে, সঠিক তথ্য। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন প্রকৃতপক্ষে এককহীন, সঠিক তথ্য। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ। তাহলে দুটো বাষ্পচাপের অনুপাত বলেছে এখানে, বাষ্পচাপের অবনমন বাই প্রাথমিক বাষ্পচাপের অনুপাত, তাহলে আমাদের এটা এককহীন হবে, ঠিক আছে। একই জাতীয় রাশির অনুপাত, তাহলে এটা এককহীন হবে। তাহলে আমাদের এখানে 16 বিয়ের অ্যান্সারটা দাঁড়ালো সঠিক নয়, যেটা আর। একটি বিকারে রক্ষিত এ পদার্থের দ্রবণে সামান্য পরিমাণ অতিরিক্ত এ যোগ করলে আমাদের অদক্ষেপ ঘটে। দ্রবণটা কেমন? অতিপৃক্ত দ্রবণ। আমরা ন্যাচারালি জানি যে যখন আমাদের যতটা ম্যাক্সিমাম দ্রাব দ্রবীভূত হতে পারবে তার থেকে কম পরিমাণ হলে সেটাকে অসম্পৃক্ত বলে। আচ্ছা, যতটা পারবে ততটাই যদি দ্রবীভূত হয়ে যায় সেটাকে সম্পৃক্ত বলে। তার থেকে যদি আমরা বেশি যোগ করি তাকে অতিপৃক্ত বলে। তো অতিপৃক্ত দ্রবণটা কেমন হয়? অস্থায়ী প্রকৃতির হয়। এই অতিপৃক্ত দ্রবণে আর অল্প পরিমাণ যদি আমরা দ্রাব যোগ করে দিই তাহলেই দেখা যায় অদক্ষেপটা পড়ে যায়। তার মানে আমার এখানে দ্রবণটা কেমন হয়ে আছে? অতিপৃক্ত হয়ে আছে। পরের প্রশ্নে চলে আসি, নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে কোনো কঠিন দ্রাবের সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তা নিচের কোনটার উপর নির্ভর করে না। তো কোনো দ্রাবকে আমাদের কঠিন দ্রাবে দ্রবীভূত হওয়ার কথা বলেছে, গ্যাসের কিন্তু বলেনি। যদি গ্যাসের বলতো, অর্থাৎ কোনো তরলের মধ্যে গ্যাসের বলতো, তাহলে সেটা অবশ্যই চাপের উপর নির্ভর করতো। তো কঠিনের বলেছে, কঠিনের ওপর চাপের কোনো প্রভাব নেই, তাই এখানে আমাদের অ্যান্সারটা হবে চাপের ওপর সেটা নির্ভর করে না। কার কার উপর নির্ভর করে? দ্রাবের প্রকৃতির ওপর, দ্রাবকের প্রকৃতির ওপর, উষ্ণতার ওপর, এইসব বিষয়গুলোর ওপর দ্রাব্যতার মানটা নির্ভর করবে, ঠিক আছে। বেশ, পরের প্রশ্নে চলে আসছি। অধিক উচ্চতায় বসবাসকারীদের রক্ত ও কলাকোষে অক্সিজেনের গাঢ়ত্ব কেন কম হয়? কারণ সেখানে বায়ুর চাপটা কম থাকে। তাহলে বায়ুর চাপ কম হলে তরলের মধ্যে অর্থাৎ রক্তের মধ্যে গ্যাসের দ্রাব্যতা অর্থাৎ অক্সিজেনের দ্রাব্যতা কমে যাবে, ফলে সেখানে আমাদের অক্সিজেনের গাঢ়ত্ব কম হবে। হাইড্রোজেন বন্ধনের গঠন, ভাঙন এবং দৃঢ়তার বিচারে নিচের মিশ্রণগুলির কোনটি রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে? আমরা একটু আগে বললাম ধনাত্মক বিচ্যুতি হলে আমাদের জেনারেলি অ্যালকোহল হবে, আমাদের CCl4 হবে, আচ্ছা CH2 হবে, বেঞ্জিন হবে, মোটামুটি এগুলোর মধ্যে আমরা কিছু একটা পাবো। তো আমাদের এখানে পেয়ে গেছি, অ্যালকোহল পেয়ে গেছি, তাহলে মিথানল এবং অ্যাসিটোন এটাকে আমরা করতে পারবো, ইজিলি করে দিয়ে আসতে পারবো যে মিথানল এবং অ্যাসিটোন। কোয়ালিটেটিভ ধর্ম কিসের উপর নির্ভর করে? সংখ্যাগত ধর্ম, যেটা দ্রাবক কারোরই প্রকৃতির উপর নির্ভর করে না। সংখ্যাগত ধর্ম হচ্ছে আমাদের 4টি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, অবনমন নয় কিন্তু আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিশ্রবণ চাপ, এরা প্রত্যেকেই দ্রবণে দ্রবীভূত দ্রাব কণার সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে না। বেশ, নিম্নোক্ত জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? কার স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে? ΔTBর মানটা, বা এখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন তো বলছে না, স্ফুটনাঙ্ক বলছে, তার মানে কার বেশি উন্নয়ন হবে, কার ΔTBর মানটা বেশি হবে তারই স্ফুটনাঙ্ক বেশি হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে সূত্রটা আমরা দেখেছি যে আই ফ্যাক্টর কাজে লাগবে, ভ্যান্ডপ ফ্যাক্টর কাজে লাগবে। আয়ের মান আবার কার উপর ডিপেন্ডেন্ট হবে? এখানে আমাদের সবগুলোই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সবগুলোর বিয়োজন ঘটে, যার বেশি বিয়োজন ঘটবে তার ক্ষেত্রেই হবে। তাহলে আয়ের মান প্রথমটার ক্ষেত্রে 2, পরেরটার ক্ষেত্রে 2, এখানে আয়ের মান হচ্ছে 3, এখানে আয়ের মান 2, সবারই 2, একজনাকার 3 আছে, যেহেতু এখানে দুটো সোডিয়াম একটা সালফেট রয়েছে, 3টে আয়ন আছে, বিয়োজনের পরে 3টে আয়ন হবে 100% বিয়োজন হলে, তাহলে আমাদের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে বিয়েরটা। চলে আসছে আমরা NaCl এর ABC চিহ্নিত
3টি জলীয় দ্রবণের গাঢ়ত্ব দেওয়া আছে এখানে। আচ্ছা, এবারে এই দ্রবণগুলোর ক্ষেত্রে ভ্যান টপ গুণক আমাদের আয়ের মানটা আমাদের এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা যদি গাঢ়ত্বের ব্যাপার দেখি, কনসেন্ট্রেশন বা আমাদের এখানে NaCl এর যে 3টে জলীয় দ্রবণের গাঢ়ত্ব রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি A গ্রেটার দেন B গ্রেটার দেন C। এবার আমরা একটা জিনিস আমরা পড়েছি থিওরিতে, যে যদি আমার গাঢ়ত্ব বেশি হয়, দ্রাবের গাঢ়ত্ব যদি বেশি হয় এবং তারা যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় বিশেষ করে, তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে গাঢ়ত্ব যত বেশি হবে তত আমার কি হবে, বিয়োজনের মানটা একটু করে কমে যাবে। যতটা বিয়োজন হওয়ার কথা ছিল ততটা বিয়োজন কিন্তু হবে না, অল্প পরিমাণ কমে যাবে। ফলে ভ্যান টপ গুণকের মান যতটা আমার হওয়ার কথা ছিল ততটা আমার হবে না, ভ্যান টপ গুণকের মানটা আমার কমতে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থর ক্ষেত্রে দ্রাবের গাঢ়ত্ব, ঠিক আছে, দ্রাবের গাঢ়ত্বের সাথে আমাদের ভ্যান টপ ফ্যাক্টরের বা ভ্যান টপ গুণকের যে সম্পর্ক, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভ্যান টপ ফ্যাক্টরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ দ্রাবের গাঢ়ত্ব যার বেশি হবে, অর্থাৎ যে দ্রবণের গাঢ়ত্ব বেশি হবে, ভ্যান টপ ফ্যাক্টরের মানটা তার ক্ষেত্রে যা ভ্যালু হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু একটু করে কমে যাবে। কেন এই ঘটনাটা ঘটে? তার কারণটা হচ্ছে, যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে করি তাহলে দেখা যায় যে আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন যেগুলো রয়েছে, তো তাদের মধ্যে আমাদের একটা আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। ফলে তারা একসাথে যুক্ত হয়ে কি হয়, যতটা দ্রাব কণা আমার হওয়া দরকার ছিল ভাঙার পর, ঠিক আছে, তার থেকে কি হয়, দ্রাব কণার সংখ্যাগুলো অল্প পরিমাণ কমে যায়, কিছু পরিমাণ কমে যায়। ফলে দেখা যায় যে আমাদের সেক্ষেত্রে বিয়োজনের পরে যতগুলো দ্রাবকণা পাওয়ার কথা ভ্যান টপ ফ্যাক্টর বের করার জন্য, ততগুলো আমরা পাই না, কিছুটা পরিমাণ কমে যায়। তো সেই কারণে কি হয়, ভ্যান টপ গুণকের মানটা আমাদের অল্প পরিমাণ কমে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে খেয়াল রাখবো যে আমার গাঢ়ত্ব হয়েছে ABC, তার মানে ভ্যান টপ ফ্যাক্টর আয়ের ক্রমটা হয়ে যাবে উল্টোটা, অর্থাৎ A লেস দেন B লেস দেন C। তার মানে আমার প্রথমকার অ্যান্সারটা। পরের প্রশ্নই চলে আসি, নিচের তথ্যগুলির ভিত্তিতে সঠিক বিবৃতিটি নির্বাচন করো। ব্রোমোইথেন এবং ক্লোরোইথেন দেওয়া রয়েছে। তো আমাদের এক্ষেত্রে এটা তো আদর্শ দ্রবণের উদাহরণ। আদর্শ দ্রবণে আমরা জানি দুটো যে যৌগগুলো দেওয়া থাকবে, যে কম্পাউন্ডগুলো দেওয়া থাকবে, তারা একই রকম টাইপের হবে, যেমন ক্লোরোইথেন, ব্রোমোইথেন। ঠিক আছে, অর্থাৎ দেখো ক্লোরোইথেন এবং ব্রোমোইথেনের সংকেত হচ্ছে আমাদের CH2Cl এবং CH2Br। তাহলে এখানে একই রকম কার্বন, একই সংখ্যক কার্বন, একই সংখ্যক হাইড্রোজেন, শুধু দুটো হ্যালোজেন জাস্ট পরপর আছে। তাহলে এরা কীরকম আমাদের দ্রবণ দেখাবে, এরা হচ্ছে আমাদের রাউল্টস ল ফলো করবে এবং এটা হচ্ছে আদর্শ দ্রবণ, কোনো রকম বিচ্যুতি দেখাবে না, না দেখাবে ধনাত্মক বিচ্যুতি, না দেখাবে ঋণাত্মক বিচ্যুতি। তাহলে এদের ক্ষেত্রে আমাদের AA এবং BB যে আন্তঃক্রিয়া, সেই আন্তঃক্রিয়াটা আমাদের AB এর আন্তঃক্রিয়ার সাথে প্রায় সমান হবে। অর্থাৎ দ্রাবক বা দ্রাব কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, দ্রবণের কণার আকর্ষণ বল একই হবে। তার জন্য আমার ডেল ভিটা 0 হবে, সবই 0 হবে এখানে, শুধু ডেল জিটা লেস দেন হবে আর ডেল এসটা গ্রেটার দেন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম তথ্যটা তো সঠিক। বেশ, আমরা পরেরটাতে চলে আসি। পরেরটা কি বলেছে, ইথানল এবং অ্যাসিটোন এদের ক্ষেত্রে আমরা জানি এখানে অ্যালকোহল দেওয়া রয়েছে, তার মানে আমরা এটাকে করে ফেলতে পারি ধনাত্মক বিচ্যুতি, ধনাত্মক বিচ্যুতি ডাইরেক্ট করে ফেলতে পারি আমাদের নলেজ থেকে। পরে একটা ক্লোরোফর্ম দেওয়া আছে, তার মানে আমরা এটাকে ঋণাত্মক বিচ্যুতি করে ফেলতে পারি। ঠিক আছে, ঋণাত্মক বিচ্যুতি করে ফেলতে পারি। দ্বিতীয় স্টেটমেন্টে কি দেওয়া রয়েছে, ধনাত্মক বিচ্যুতি, তার মানে বাঁ দিকটার আকর্ষণ বল বেশি হবে, তার মানে AA এবং BB এর আকর্ষণ বল AB অপেক্ষা বেশি হবে। তার মানে স্টেটমেন্টটা তো সঠিক আছে, স্টেটমেন্টটা নিয়ে কোনো অসুবিধা নেই, ধনাত্মক বিচ্যুতি ঘটছে। আচ্ছা, পরেরটাতে কী হবে, ঋণাত্মক বিচ্যুতি, তার মানে বাঁ দিকের আকর্ষণ বলটা ডান দিকের আকর্ষণ বলের থেকে কম হবে, অর্থাৎ দ্রবণের আকর্ষণ বলটা বেশি হবে। আকর্ষণ বল বেশি বলেই আয়তনটা কম, আয়তন কম বলেই আমাদের দ্রবণের আয়তন কম বলেই নেগেটিভ বিচ্যুতি। ঠিক আছে, আমরা এই স্টেটমেন্টগুলো জানলাম। এবার আমরা অপশানে আসছি। প্রথম উত্তরের অপশান আছে বি এবং সি উভয় রাউল্টের সূত্রে মেনে চলে, ভুল তথ্য, কারণ এখানে দুজনাই বিচ্যুতি দেখায়। আচ্ছা, পরের পয়েন্টে বি এর অ্যান্সারে চলে আসছি। বি পয়েন্টে এ দ্রবণ রাউল্টের সূত্রে মেনে চলে, একদম সঠিক। আমরা একটু আগে পেলাম যে এ দ্রবণটা আমাদের রাউল্টের সূত্রে মেনে চলে, মানে আমাদের এই যে প্রথম কাজ যে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটা। তারপরে সি এর অপশানটা বলেছে বি দ্রবণ ঋণাত্মক বিচ্যুতি দেখায়, ভুল তথ্য। বি দ্রবণ তো ধনাত্মক বিচ্যুতি দেখায়।
আর সি দ্রবণ বলে আবার ধনাত্মক দেখায়, এটাও ভুল তথ্য। সি দ্রবণ তো ঋণাত্মক বিচ্যুতি দেখায়। তাহলে বি এর অ্যান্সারটা আমাদের ইজিলি করে ফেলতে পারলাম। পরেরটা, 500 ml এর দুটো বিকার আছে। তাহলে এটা একটা বিকার, এটা একটা বিকার, দুটোই 500 ml এর বদ্ধ পাত্র, কোনো অসুবিধা নেই। প্রথমটাতে আমাদের নেওয়া আছে 400 ml জল, তার মানে বিশুদ্ধ দ্রাবকের কথা বলছে। পরেরটাতে নেওয়া আছে 400 ml 2 মোলার NaCl দ্রবণ, তার মানে আমার পরেরটাতে দ্রবণের কথা বলছে। কোনো অসুবিধা নেই, একই উষ্ণতাতে রাখা হয়েছে, একই আয়তনে রাখা হয়েছে, পাত্রগুলো একই উপাদানের তৈরি, তাহলে দুটোর মধ্যে বাষ্পচাপ কার বেশি হবে? আমরা তো জানি যে কোনো দ্রাবকের মধ্যে যদি কোনো দ্রাব অ্যাড করা হয়, দিয়ে দ্রবণ বানানো হয়, তাহলে সেই দ্রবণের বাষ্পচাপের পরিমাণ কি হয়? কমে যায়, যেটাকে আমরা বাষ্পচাপের অবনমন বলে চিনি। তাহলে আমাদের এখানে প্রথম বিকারটা হচ্ছে এ, দ্বিতীয় বিকারটা হচ্ছে বি। তাহলে এ বিকারে শুধুমাত্র দ্রাবক কণা আছে, তাই এ বিকারের বাষ্পচাপ বেশি হবে এবং বি বিকারের বাষ্পচাপ কম হবে। তাহলে আমাদের এই যে প্রথম তথ্যটা, যে এর বাষ্পচাপ বেশি হবে, এ চিহ্নিত বিকারের বাষ্পচাপ বেশি হবে, বি চিহ্নিত বিকারের বাষ্পচাপ কম হয়ে যাবে, কারণ ওটা দ্রবণ হয়ে গেছে। তাহলে দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হবে, বাষ্পচাপের অবনমন ঘটছে, বাষ্পচাপের হ্রাস ঘটছে। বেশ, পরের প্রশ্নে চলে আসছে। এ এবং বি দুটো বিশুদ্ধ তরল, তরল দুটো দ্রবণের আদর্শ দ্রবণের ন্যায় আচরণ করে। তো এদের মধ্যে কোন তথ্যটা সঠিক নয় সেটা আমাদের জানতে চেয়েছে। তো দ্রবণের এ এর অণু বি এর অণুকে তার নিজস্ব অণু থেকে প্রভেদ করতে পারে না, একই রকমভাবে বি এর অণু এর অণুকেও তার নিজস্ব অণু থেকে প্রভেদ করতে পারে না বলেই তারা আদর্শ দ্রবণের ন্যায় আচরণ করে। আচ্ছা, দ্রবণে এ অণু যে পরিবেশ অনুভব করে, বিশুদ্ধ এতে সেই একই পরিবেশ অনুভব করে। একইভাবে দ্রবণে বি অণু যে পরিবেশ থাকে, মানে বিশুদ্ধ বিতেও একই পরিবেশ থাকে, ঠিক কথা। আদর্শ দ্রবণের সকল উপাদানগুলোই সমস্ত কন্ডিশনে রাউল্টের সূত্র মেনে চলে, সঠিক কথা। কিন্তু এই যে তথ্যটা আমাদের বলেছে দ্রবণে এ রাউল্টের সূত্র মেনে চলে, বি মেনে চলে না, অর্থাৎ বা এ মেনে চলে না, বি মেনে চলে, তাহলে সেটা কি করে আদর্শ দ্রবণ হবে? তার মানে আমাদের ভুল তথ্য হচ্ছে লাস্টেরটা। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। নিচের তরল জলগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে উপাদান তরলগুলির মিশ্রণে গঠিত দ্রবণ রাউল্ট সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি, ধনাত্মক বিচ্যুতি মানে আমাদের পজিটিভ ডেভিয়েশন। বেশ, তাহলে পজিটিভ ডেভিয়েশন কারা দেখায়? আমরা জানি পজিটিভ ডেভিয়েশন হলে আমার সেখানে CH2 থাকবে, বা আমার CCl4 থাকবে, আচ্ছা, বা আমার যে কোনো অ্যালকোহল থাকবে, বা আমার কি থাকতে পারে, সেখানে বেঞ্জিন থাকতে পারে। তো আমার এখানে কার্বন ডাইসালফাইড CH2, কার্বন ডাইসালফাইড মানেই CH2 রয়েছে। তাহলে আমরা খুব সহজেই এটাকে সি এর অপশানটা করতে পারি ধনাত্মক বিচ্যুতির জন্য। আচ্ছা, বেশ, এই গেল ব্যাপারটা। নেক্সট হচ্ছে অ্যাজিওট্রপিক তরল মিশ্রণ সংক্রান্ত, ঠিক আছে, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় সেটা আমার এখানে জানতে চেয়েছে। আচ্ছা, এই ধরনের তরল মিশ্রণ হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে অপরিবর্তিত সংযোজিতে পাতিত হয়, ঠিক কথা। একটি নির্দিষ্ট চাপে অ্যাজিওট্রপিক মিশ্রণের সংযুতি সর্বদা স্থির থাকে। এ এবং বি তরলের সমন্বয়ে গঠিত অ্যাজিওট্রপিক মিশ্রণের স্ফুটনাঙ্ক সমচাপে বিশুদ্ধ এ এবং বি এর তুলনাতে কম হয়। তো আমাদের এই সমচাপে বিশুদ্ধ এ এবং বি এর তুলনায় স্ফুটনাঙ্ক সবসময় কম তো হয় না, কখনো কখনো কম হয়, কখনো বেশিও হয়। আচ্ছা, তাহলে আমাদের মনে হচ্ছে এটাই সঠিক নয়। পরেরটা একবার দেখি। যদি দুটি তরলের সংমিশ্রণে গঠিত দ্রবণ রাউল্টের সূত্র থেকে উচ্চ মাত্রায় ধনাত্মক এবং ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তবেই অ্যাজিওট্রপিক মিশ্রণ গঠিত, এটাও সঠিক তথ্য। তার মানে আমাদের এই অপশানটা ভুল, যে আমাদের এখানে সর্বদা স্ফুটনাঙ্ক যে কম হবে তার কিন্তু কোনো মানে নেই, স্ফুটনাঙ্ক বেশি হতে পারে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। বেশ, পরেরটাই চলে আসি। সাধারণ চাপে ইথানল ও জলের অ্যাজিওট্রপিক মিশ্রণ হয়েছে। বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইথানলের শতকরা পার্সেন্টেজ এইটা, জলের পার্সেন্টেজটা 4.4% হয় আমরা জানি, এবং আমাদের এখানে ইথানল দেওয়া আছে মানে অ্যালকোহল দেওয়া আছে, তার মানে আমার এটা পজিটিভ ডেভিয়েশন, তার মানে আমার এটা মিনিমাম বয়েলিং পয়েন্ট।
এইখানে যে আমাদের বিচ্যুতিটা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন স্ফুটনাঙ্কযুক্ত বা মিনিমাম বয়েলিং পয়েন্ট যুক্ত আমাদের এটা ডেভিয়েশনটা দেখা যাবে, মানে অ্যাজিওট্রপিক মিশ্রণটা দেখা যাবে। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে মিনিমাম বয়েলিং পয়েন্ট মানে আমরা জানি যে এক্ষেত্রে আমাদের এদের যেগুলো স্বাভাবিক স্ফুটনাঙ্ক তার থেকেও ভ্যালুটা কমে যাবে, মানে যেটা সবচেয়ে কম 351.32 তার থেকেও কমে যাবে। তাহলে এখানে আমাদের এই অ্যান্সারটা হবে যে টি এর মান 351.32 এর থেকেও সামান্য পরিমাণ কম হয়ে যাবে। তার জন্যই কি হয়, যখনই ওই মানটাতে আসতে শুরু করে, ধরে নিচ্ছি আমরা অ্যাপ্রক্স 350 কেলভিন, তাহলে যখন হিট দিতে দিতে 350 কেলভিন আসবে তখন বিশুদ্ধ জল এবং ইথানল উভয়ই স্ফুটনাঙ্কে মানে স্ফুটতে শুরু করবে। ফলে এই অ্যাজিওট্রপিক মিশ্রণ থেকে আমরা এই জল আর ইথানলকে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে আমরা পৃথক করতে পারবো না। কিন্তু যদি আমরা নর্মালি এদেরকে পৃথক করতে চাই তাহলে আমাদের দেখো ইথানলের স্ফুটনাঙ্ক কম, তাহলে যখন আমরা হিট বাড়িয়ে যাবো 351তে ইথানলটা উড়ে যাবে, আচ্ছা ফুটে পড়, আর জলটা পড়ে থাকবে। তার মানে এর মাধ্যমে আমরা জল আর ইথানলকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে পৃথক করতে পারি, বাট অ্যাজিওট্রপিক মিশ্রণের মাধ্যমে আমরা কিন্তু পারবো না, কারণ দুটোরই আমাদের বয়েলিং পয়েন্ট প্রায় সেম হয়ে যাবে। চলে আসছি পরেরটায়। এ, বি এবং সি তিনটেই অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব পদার্থ। এদের প্রত্যেকের ডাব্লু গ্রাম নিয়ে W1 গ্রাম জলে পৃথক পৃথকভাবে দ্রবীভূত করা হলো। আচ্ছা, আণবিক ভরগুলো দিয়ে দিয়েছে। তাহলে প্রথমকার যেটা মূল সংখ্যা, দ্বিতীয়টার মূল সংখ্যা, তৃতীয়টার মূল সংখ্যা আমরা বের করব, সেখান থেকে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান বের করব। তো এখানে আমরা প্রথমে সূত্রটা লিখে নিই, পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ সমান হচ্ছে এক্স বি। তার মানে এক্স বি মানে হচ্ছে দ্রাবের মূল ভগ্নাংশ। তাহলে দ্রাবের মূল ভগ্নাংশটা কিসের উপর ডিপেন্ড করে? দ্রাবের মূল সংখ্যার উপর ডিপেন্ড করে। তার মানে আমরা বুঝতে পারছি যে যার মূল সংখ্যা, যে দ্রাবকের মূল সংখ্যা মানে এনের মানটা যার ক্ষেত্রে বেশি হবে তার ক্ষেত্রেই আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা মূল সংখ্যা বের করতে চাই, এন এ সমান প্রদত্ত ওজন ডাব্লু, আচ্ছা ডাব্লু বাই আমাদের প্রত্যেকের ডাব্লু নেওয়া হয়েছে, ডাব্লু বাই আমরা এখানে আণবিক ভর হচ্ছে এর জন্য সব থেকে কম বলেছে, তাহলে ডাব্লু বাই এম যেটা আমরা করব, ঠিক আছে। আচ্ছা, ডাব্লু বাই এম এ করলাম, তাহলে বি এর ক্ষেত্রে হবে ডাব্লু বাই এম বি, আর সি এর মূল সংখ্যা হবে ডাব্লু বাই এম সি। জাস্ট আমরা এগুলোকে লেখালাম, কারণ সংখ্যা মানে মূল সংখ্যা মানে হচ্ছে প্রদত্ত ওজন বা আণবিক ওজন। এবারে তোমরা একটা জিনিস বলো তো, কার আণবিক ভরটা আমার কম বলেছে? তাহলে আণবিক ভরটা সব থেকে কম কার? এর আণবিক ভর সব থেকে কম, তার মানে এই এম এটা মানে এর আণবিক ভরটা সবচেয়ে কম। তার মানে এম এর মানটা যদি সব থেকে কম হয়, এম এ মানে এর আণবিক ভর যদি সবচেয়ে কম হয়, তাহলে এখানে এন এ মানে যেটা এর মূল সংখ্যা সেটা সব থেকে বেশি হবে। তার মানে আমরা এটা লিখতে পারি যে তার মানে এর মূল সংখ্যা অর্থাৎ এন এ সবচেয়ে বেশি। তাহলে এর মূল সংখ্যা সবচেয়ে বেশি মানে এর মূল ভগ্নাংশ বেশি, এর মূল ভগ্নাংশ বেশি মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটাও বেশি। তার মানে আমার সবচেয়ে বেশি আপেক্ষিক অবনমন হবে কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে। বিটা মাঝখানে আছে, তারপরে হবে বি। আর সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সি এর আণবিক ভরটা হচ্ছে সবচেয়ে বেশি, তার মানে এন সি এর মানটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে এখানে এন সি অর্থাৎ সি এর মূল সংখ্যা সবচেয়ে কম হওয়ার জন্য তার মূল ভগ্নাংশটা কম হবে। মূল ভগ্নাংশ যদি কম হয়, বাষ্পচাপের আমাদের আপেক্ষিক অবনমনের যে মান, সে আপেক্ষিক অবনমনের মানটাও কি হয়ে যাবে? কম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে সেটা হচ্ছে সি এর অ্যান্সারটা 25, এটা হচ্ছে আমাদের সি এর অ্যান্সার। আচ্ছা, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি পরেরটাতে। এখানে দেখো দুটো ছবি দেওয়া রয়েছে, এই ছবিগুলো থেকে আমাদেরকে অ্যান্সারটাকে দাঁড় করাতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে যে সব থেকে প্রথমেই যে ছবিটা দেওয়া রয়েছে, একটাই ছবি দেওয়া রয়েছে, দ্রাব্যতা, গ্যাসের দ্রাব্যতা ভার্সেস হচ্ছে গ্যাসের আংশিক চাপ। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এই ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি SO2 এর দ্রাব্যতা হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, আর আমরা জানি ভর বেশি হলে দ্রাব্যতা বেশি হয়, তাহলে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর চাপটাও বেশি, তাহলে চাপ বেশি, দ্রাব্যতা বেশি, আণবিক ভর বেশি। বেশ, তো এখানে কোন তথ্যটা সঠিক নয় বলেছে? তো আমার এখানে বলেছে যে গ্যাসের দ্রাব্যতাগুলোর ক্রম N2 থেকে O2 বেশি, O2 থেকে O3, O3 থেকে SO2, গ্রাফ অনুযায়ী আমাদের ঠিকই আছে। পরেরটা কি বলেছে? হেনরি ধ্রুবকের মান। হেনরি ধ্রুবকের মান বলে দিয়েছে SO2 এর সবচেয়ে বেশি, তারপরে O3, তারপরে O2, তারপরে N2।
তাহলে এটা আমাদের ভুল আছে। কেন ভুল আছে? কারণ হেনরি ধ্রুবক SO2 এর সবচেয়ে কম, কারণ SO2 এর ক্ষেত্রে দ্রাব্যতা সবচেয়ে বেশি, এর ক্ষেত্রে দ্রাব্যতা সবচেয়ে বেশি, তাই এক্ষেত্রে হেনরি ধ্রুবকের মান অর্থাৎ KH এর মান কি হবে? সবচেয়ে কম হবে। তাহলে আমাদের এখানে যেটা ভুল স্টেটমেন্ট, যেটা আমাদের সঠিক স্টেটমেন্ট নয়, সেই স্টেটমেন্টটাকে আমরা এই অ্যান্সারটাকে দাঁড় করতে পারি। হেনরি সূত্রের সাথে সম্পর্কিত নিচের মন্তব্যগুলির কোনটি সঠিক নয়? আচ্ছা, HCl এর ক্ষেত্রে হেনরি সূত্র ঘটে না, ঠিক কথা। আমরা জানি যে অ্যামোনিয়া আর HCl এদের দ্রাব্যতা খুব বেশি বলে এদের ক্ষেত্রে হেনরি সূত্র প্রযোজ্য হয় না। জলকে উত্তপ্ত করলে জলে দ্রবীভূত বায়ুর দ্রাব্যতা হ্রাস পায়, ফলে দ্রবীভূত বায়ু বুদবুদ আকারে জল থেকে বেরিয়ে আসে। আচ্ছা, হলো। উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পাবে, ঠিক আছে। জলজ প্রাণীরা গরম জল অপেক্ষা ঠান্ডা জলে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে, ঠিক আছে। 25°C উষ্ণতায় হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের মিশ্রণে উভয় গ্যাসের আংশিক চাপ সমান। মিশ্রণটিকে জলের সংস্পর্শে আনলে দ্রবণে হাইড্রোজেনের মোল সংখ্যা হিলিয়ামের মোল সংখ্যার তুলনায় কম হবে, কারণ হিলিয়ামের তুলনায় হাইড্রোজেন গ্যাসের হেনরি ধ্রুবকের মান কম। আচ্ছা, তো এই যে তথ্যটা, এই তথ্যটা একটু ভুল বলছে। কেন ভুল হচ্ছে দেখো, কারণ মিশ্রণটিকে আমাদের হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের আংশিক চাপ সমান বলে দিয়েছে। মিশ্রণটিকে জলের সংস্পর্শে আনলে সাম্যাবস্থায় দ্রবণে হাইড্রোজেনের মোল সংখ্যা, ঠিক আছে, আচ্ছা, হিলিয়ামের তুলনায় কম হবে, এই জায়গাটাতে ভুল আছে। কারণ হাইড্রোজেনের মোল সংখ্যা হিলিয়ামের তুলনায় বেশি হবে, কারণ হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে H2 এর জন্য আমার ভর হবে কত? 2, যেখানে হিলিয়ামের ভর হচ্ছে 4। তাহলে যেহেতু হাইড্রোজেনের আণবিক ভর আমার কম, তাই হাইড্রোজেনের ক্ষেত্রে আমার মোল সংখ্যার মানটা বেশি হবে। কারণ আণবিক ওজন যদি কম হয় তাহলে মোল সংখ্যার মান বেশি হয়, কারণ N সমান ফর্মুলা W/M, যেখানে W মানে প্রদত্ত ওজন, M মানে আণবিক ওজন, আর N মানে মোল সংখ্যা। তার মানে আমার এখানে হাইড্রোজেনের মোল সংখ্যা বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে? হিলিয়ামের তুলনায় হেনরির H2 এর হেনরি ধ্রুবকের মান কম। তো হেনরি ধ্রুবক আমরা জানি যে যার ক্ষেত্রে ভরটা কম হবে তার ক্ষেত্রে হেনরি ধ্রুবকের মানটা বেশি হবে। তাহলে আমাদের এখানটাতে হিলিয়ামের ভর হচ্ছে 4, হাইড্রোজেনের ভর হচ্ছে 2, তার মানে আমার এখানে এর ভর কম বলে এর হেনরি ধ্রুবকের মানটা আমার বেশি হবে, ঠিক আছে, এর হেনরি ধ্রুবকের মান বেশি। তার মানে অ্যাকচুয়ালি আমার ডি এর অপশানটা হচ্ছে, মানে এর KH বেশি, ডি এর অপশানটা আমার ভুল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, চলে আসছে আমরা পরেরটাতে। আদর্শ দ্রবণ বলেছে। আদর্শ দ্রবণে তো আমরা জানি যে ΔS মিক্সিং গ্রেটার দেন 0, ΔVটা 0, ΔH 0, আর ΔG লেস দেন 0। তাহলে আমার এখানে খুব ইজিলি আমরা এখানে সঠিক বিকল্প হিসেবে এটাকে করতে পারলাম। যে দ্রবণটি সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিড্রোপ গঠন করে সেটি কি? সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বলেছে, ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট, দ্যাট মিন্স নেগেটিভ ডেভিয়েশন। এবার দেখতে হবে নেগেটিভ ডেভিয়েশন কে কে দেখায়, ঋণাত্মক বিচ্যুতি কারা দেখায়। ঋণাত্মক বিচ্যুতি হতে গেলে আমাদের অ্যাসিড থাকতে হবে, তো জল আর নাইট্রিক অ্যাসিড পেয়ে গেলাম আমরা অপশানে। আচ্ছা, তারপরেরটাতে অ্যালকোহল আছে, পজিটিভ ডেভিয়েশন। তারপরটাতে CH2 আছে, পজিটিভ ডেভিয়েশন। তারপরটাতে হেপটেন আর অক্টেন আছে, একই রকম টাইপের, এদের ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি দেখা যায় না, এটা রাউল্টের সূত্র মেনে চলে। তার মানে এরা প্রকৃত দ্রবণ রূপে কাজ করে, ঠিক আছে, বা আমাদের আদর্শ দ্রবণ রূপে এটা কাজ করে। আচ্ছা, ব্যাস, পরেরটা চলে আসছি। KF এর মান দেওয়া আছে, মোলালিটি দেওয়া আছে, হিমাঙ্কের অবনমন জানতে চেয়েছে, ঠিক আছে, বেঞ্জিন বলে দিয়েছে। তাহলে আমাদের একদম সহজ প্রশ্ন, ΔTF সমান বেঞ্জিনের ক্ষেত্রে আয়ের মানটা 1 হবে। তাহলে আমি এখানে আয়টাকে আর লিখলাম না, ডাইরেক্ট সূত্র পুট করলাম। আচ্ছা, 5.12 ইন্টু 0.078 কী করতে হবে? গুণ করতে হবে, দিয়ে আমাদের এই কেজি মোল ইনভার্স আর এখানকার মোলারিটি মানেই তো কেজি পার মোল কেটে যাবে, আমাদের কেলভিনে অ্যান্সার চলে আসবে। তো এটাকে রাউন্ড ফিগার আমরা জাস্ট করে নিই, এটাকে 5.12টাকে 5 ধরে নাও, আর 0.078টাকে এটা 80 ধরে নাও, ঠিক আছে। তাহলে 5 ইন্টু 80 মানে কত? 400, মানে 40, তাহলে এরকম একটা অ্যাপ্রক্স আমার অ্যান্সার দাঁড়িয়ে যাবে। বেশ, পরেরটাতে দেখো কেইজের ভ্যালু দেওয়া আছে। কেইজের ভ্যালুটা আমরা আগে অর্ডারটা লিখে নিই, তাহলে আমার সুবিধা হবে। এর পরে হচ্ছে সি, তারপরে হচ্ছে বি, ACB। এ হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে সি, তারপরে বি। কিলোবারে ইয়েগুলো দেওয়া আছে, কোগুলো দেওয়া আছে। দ্রাব্যতাটা কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে, BCA হয়ে যাবে, তাহলে এটা দ্রাব্যতার ক্রম হয়ে যাবে। আচ্ছা, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তারপরেরটা তো বলেছে 10 গ্রাম
গ্লুকোজ। গ্লুকোজের ভর কত? 180, C6H12O6 180। 250 ml জলে 10 গ্রাম ইউরিয়া, ভর হচ্ছে 60। 250 ml জলে 10 গ্রাম সুক্রোজ, যার ভর হচ্ছে 342। 250 গ্রাম জলে দ্রবীভূত করা আছে। অভিশ্রবণ চাপের অধক্রম জানতে চেয়েছে। তো অভিশ্রবণ চাপ মানে পাই সমান এমআরটি, যেখানে এম মানে হচ্ছে মোলারিটি, মোলারিটি মানে দ্রাবের মূল সংখ্যা। মোলারিটির সাথে আমাদের দ্রাবের মূল সংখ্যা সম্পর্ক রয়েছে, কারণ মোলারিটি মানে হচ্ছে দ্রাবের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রত্যেক ক্ষেত্রেই তো দ্রবণের আয়তনটা আমার একই রকম থাকবে, তাহলে আমাদের মূল সংখ্যার সাথে দ্রাবের মূল সংখ্যাটা আমাদের এখানে সবগুলোর ক্ষেত্রে বের করতে হবে। তো আমরা যদি গ্লুকোজের ক্ষেত্রে দেখি মূল সংখ্যা এন গ্লুকোজ, তাহলে আমাদের এটা নেওয়া হয়েছে কত? 10 গ্রাম বাই কত? 180। আচ্ছা, যদি আমরা ইউরিয়ার ক্ষেত্রে যদি বের করি তাহলে 10 গ্রাম বাই 60। যদি আমরা সুক্রোজের ক্ষেত্রে বের করি 10 গ্রাম বাই 342। তাহলে যার ক্ষেত্রে ভরটা কম, আণবিক ভরটা কম, তার ক্ষেত্রে আমাদের মূল সংখ্যার মানটা সবচেয়ে বেশি হবে। মূল সংখ্যার মান যদি বেশি হয়, মোলারিটি সবচেয়ে বেশি হবে। মোলারিটি যদি সবথেকে বেশি হয়, তাহলে পায়ের মানটা মানে চাপের মানটা, অভিশ্রবণ চাপের মানটা আমার বেশি হবে। তাহলে আমাদের এখানে প্রথম কার্ডটার ক্ষেত্রে যে অভিশ্রবণ চাপ পাবো P1, পরেরটায় P2, তারপরেরটাতে হচ্ছে P3। তাহলে আমাদের এখানে সবথেকে বেশি অভিশ্রবণ চাপ হবে কার ক্ষেত্রে? P2 এর ক্ষেত্রে সবথেকে বেশি অভিশ্রবণ চাপ হবে। তারপরে কার ক্ষেত্রে হবে? গ্লুকোজটার ক্ষেত্রে হবে, কারণ গ্লুকোজের আণবিক ভরটা 180 আছে। আচ্ছা, মাঝামাঝি আছে। আর সুক্রোজটার ক্ষেত্রে আণবিক ভর সবচেয়ে বেশি 342, তাই এই সুক্রোজের মূল সংখ্যা হয়ে যাবে সবচেয়ে কম। সুক্রোজের মূল সংখ্যা সবচেয়ে কম হওয়ার জন্য সুক্রোজের ক্ষেত্রে আণবিক মোলারিটিটা সব থেকে কম হয়ে যাবে। আর মোলারিটি কম হলে অভিশ্রবণ চাপের মানটাও সব থেকে কম হয়ে যাবে। তাহলে আমার অর্ডারটা চলে এলো লাস্টের অপশানটা। আচ্ছা, পরেরটাই চলে আসছি। CH2 এর বাষ্পচাপ বলে দিয়েছে, অ্যাসিটোনের বাষ্পচাপ বলে দিয়েছে, অ্যাসিটোনের CH2 এর একটা দ্রবণ বলে দিয়েছে, তার ক্ষেত্রে আমাদের বাষ্পচাপটা দিয়ে দিয়েছে। তো CH2 মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। আচ্ছা, তো এখানে আমাদের অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে? CH2 এবং অ্যাসিটোনের বাষ্পচাপগুলো দিয়েছে, তো অ্যাসিটোনের যে দ্রবণটা আমার তৈরি হচ্ছে তার ক্ষেত্রে আমাদের যে বাষ্পচাপটা আমাদের মানটা দিয়েছে। তো এক্ষেত্রে ভুল মন্তব্যটা আমাদের এখানে জানতে চেয়েছে। তো আমার এখানে যে ঘটনাটা ঘটছে, CH2 দেওয়া আছে, তার মানে আমরা ইজিলি এটাকে পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি বলতে পারি। ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে আমরা জানি যে CH2 এবং অ্যাসিটোন অণুগুলি পরস্পরের প্রতি কম আকর্ষণ অনুভব করবে নিজেদের অণুগুলোর মধ্যে আকর্ষণের তুলনায়। অর্থাৎ এর ক্ষেত্রে আমাদের এই CH2-র সাথে CH2-র যে আকর্ষণ বল বা অ্যাসিটোনের সাথে অ্যাসিটোনের যে আকর্ষণ বল, সেই মানটা বেশি হবে CH2-র সাথে অ্যাসিটোনের যে আকর্ষণ বল তার তুলনাতে, যেহেতু আমাদের এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। আচ্ছা, তাহলে CH2 এবং অ্যাসিটোনের অণুগুলো পরস্পরের প্রতি মানে দ্রবণের কণাগুলো পরস্পরের প্রতি কম আকর্ষণ বল অনুভব করবে নিজেদের অণুগুলোর মধ্যে আকর্ষণের তুলনায়, এটা আমাদের সঠিক তথ্য। আচ্ছা, পজিটিভ ডেভিয়েশন বলেছে আমাদের ডেল্টা এইচটা গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে তাপের শোষণ ঘটে, সঠিক তথ্য। রাউল্টের সূত্র ফলো করে না, সঠিক তথ্য। আচ্ছা, 100 ml CH2 এবং 100 ml অ্যাসিটোন দ্বারা গঠিত মিশ্রণের আয়তন হয়ে যাবে লেস দেন 200 ml, এটা ভুল। তার কারণ আমাদের যেহেতু এখানে আকর্ষণ বলটা দ্রবণের কমে গেছে, তাই ফাইনাল আয়তনটা কী হবে? বেড়ে যাবে। তাই প্রাথমিক আয়তনটা CH2 যদি আমরা 100 নিই আর অ্যাসিটোনটাকে যদি আমরা 100 নিই, তাহলে এদের যে মিশ্রণটা, সেই মিশ্রণেরটা 100 যোগ করে কত হয়? 200। 200 থেকে অল্প একটু বেশি হবে, 201 হবে বা 202 হবে। তার জন্যই তো আমাদের এই 200 থেকে মানে 201 বা 2 থেকে যখন আমরা এই 100 প্লাস 100 200টাকে বিয়োগ করব, তখন আমাদের ডেল ভি এর মানটা হয়ে যাবে গ্রেটার দেন 0। তার মানে আমাদের কি ডেভিয়েশন? পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি। তাহলে আমাদের এখানে লাস্টের অপশানটা ভুল মন্তব্য। চলে আসছে আমরা পরেরটাতে। এখানে স্ফুটনাঙ্কের সঠিক ক্রম জানতে চেয়েছে। স্ফুটনাঙ্কের সঠিক ক্রম হচ্ছে আমাদের এখানে যদি আমরা দেখি যে KNO3 আর NaCl এদের ক্ষেত্রে বিশ্লেষণ ঠিকঠাক হবে। অ্যাসিটিক অ্যাসিডের বিশ্লেষণটা একটু কম হবে, কারণ এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর সুক্রোজটা তো সবার চেয়ে কম হবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে 9-এর বিটা হচ্ছে আমাদের সঠিক ক্রম। নেক্সট হচ্ছে সঠিক বিবৃতিটি চিহ্নিত করো। আপেক্ষিক বাষ্পচাপের অবনমন তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তো আপেক্ষিক বাষ্পচাপের অবনমন বলতে আমরা বুঝি P0 A মাইনাস PA বাই P0 A সমান XB।
তাহলে এটা হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমানুপাতিক। আর আমরা খুব ভালো করেই জানি যে মোল ভগ্নাংশ, মোলালিটি, W/W অর্থাৎ মাস পার্সেন্টেজ, ppm এগুলো তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, কারণ এখানে কোনো রকম ভলিউম টার্ম নেই, তাই আমাদের এখানে এটাই সঠিক বিবৃতি। আচ্ছা, পরেরটা অভিশ্রবণ চাপ দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল। ঠিক আছে, তো অভিশ্রবণ চাপ আমাদের সংখ্যাগত ধর্ম, তাই দ্রাবের প্রকৃতির ওপর নয়, দ্রাবের সংখ্যার উপর নির্ভরশীল। তাহলে এটা আমার ভুল স্টেটমেন্ট। আচ্ছা, স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রাবকটির প্রকৃতির উপর নির্ভরশীল নয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, কিন্তু দ্রাবকের প্রকৃতির উপর কিন্তু নির্ভরশীল। আচ্ছা, আর এটা হচ্ছে সংখ্যার উপর নির্ভরশীল। তাহলে এগুলো একটা একটু করে ভুল রয়েছে। হিমাঙ্কের অবনমন দ্রাবের মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। ঠিক আছে, তো হিমাঙ্কের অবনমন যেটা আমরা জানি যে ডেল টিবি যেটা আর কি, সেটা হচ্ছে কেবি ইন্টু এম। তার মানে আমাদের ওটা হচ্ছে দ্রবণের যেটা মোলাল গাঢ়ত্ব, মোলার নয়, সরি, এটা যেটা ভুল আছে, এটা হচ্ছে দ্রাবেরও যদি আমরা বলি বা দ্রবণ যদি বলি, তাহলে আমাদের এটা মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। ঠিক আছে, তার মানে মোলালিটির সাথে সমানুপাতিক, মোলার নয়। তাহলে আমার এটাও ভুল। তাহলে প্রথম অপশানটা আমার ঠিক আছে। হেনরি সংক্রান্ত সূত্র সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক নয়? তরলে গ্যাসের দ্রবীভবন সাধারণত তাপ দায়ী হয়। ঠিক আছে, আচ্ছা, মানে এক্সোথার্মিক হয়, কারণ এটা নিজের থেকে প্রসেসটা ঘটে। কোনো গ্যাসের হেনরি ধ্রুবকের মান উক্ত গ্যাসের প্রকৃতির ওপর নির্ভরশীল, অবশ্যই নির্ভরশীল। কেমন টাইপের গ্যাস মানে হবে সেটার উপর নির্ভরশীল। হেনরি ধ্রুবকের মান উষ্ণতা দ্বারা প্রভাবিত হয় না, এটা আমার ভুল তথ্য, কারণ হেনরি ধ্রুবকের মান উষ্ণতার সাথে সমানুপাতিক। আচ্ছা, আর হেনরি ধ্রুবকের সাথে আমাদের বলেছে গ্যাসের আংশিক চাপের লেখচিত্র হেনরি ধ্রুবকের অনন্যকের সাথে সমান, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাও ঠিক তথ্য। তাহলে আমার সি এর অপশানটা এখানে ভুল। নিচের কোন দ্রবণটি আদর্শ হিসাবে আচরণ করে না? হেক্সেন, হেপটেন, একদম পরপর দেওয়া আছে, একটা কার্বনের ডিফারেন্স, তাহলে এটা আদর্শ দ্রবণ। ইথানল আর হচ্ছে হেক্সেন। ঠিক আছে, অ্যালকোহল পেয়ে গেছি আমরা, ইথানল, তার মানে আমাদের এখানে ইথানলটা কিন্তু আমাদের জানি পজিটিভ ডেভিয়েশন রূপে কাজ করবে। ঠিক আছে, বেশ। তারপরটা ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন আসে। আচ্ছা, তাহলে তারপরে বেঞ্জিন এবং ইথিলিন ডাইক্লোরাইডের মিশ্রণ, এটাও হচ্ছে আমাদের আদর্শ দ্রবণ রূপে আচরণ করবে। ঠিক আছে, বেশ একই রকম টাইপের, এদের ক্ষেত্রে আকর্ষণ বলগুলো একই রকম হবে, তাই আমাদের এগুলো সবই আদর্শ দ্রবণ, শুধুমাত্র বিয়েরটা নয়। 21-এরটা চলে আসি। দুটো বিশুদ্ধ তরল এ এবং বি এর সমন্বয়ে তৈরি ধনাত্মক বিচ্যুতি বলে দিয়েছে। ধনাত্মক বিচ্যুতি মানে ডেল ভির মানটা গ্রেটার দেন 0 হবে, তার মানে বাঁ দিকের কণাগুলোর আকর্ষণ বল আমাদের ডান দিকের কণাগুলোর আকর্ষণ বলের থেকে কি হবে, বেশি হবে। তো আমাদের এখানে বলে দিয়েছে যে আমাদের বাঁ দিকের কণাগুলোর আকর্ষণ বল বেশি, ডান দিকের যে কণাগুলো মানে দ্রবণের কণাগুলোর তুলনায় দ্রবণের কণাগুলো দুর্বল হবে। তাহলে এটা আমার সঠিক তথ্য। আচ্ছা, এবং দ্রবণের থেকে বাষ্পীয় দশায় এ এবং বি অণুর গমনের যে প্রবণতা যদি আদর্শ হতো, তাহলে তার থেকে এটা প্রবণতাটা বাড়বে। ঠিক আছে, অর্থাৎ পি এর মানটা বা পিবির মানটা যা হওয়ার কথা ছিল তার থেকে বেশি হবে। আচ্ছা, দ্রবণের ক্ষেত্রে দ্রবণ এনথালপি যেটা মানে ডেল্টা এইচ এর মানটা গ্রেটার দেন 0 হবে, কিন্তু এখানে ঋণাত্মক বলে দিয়েছে, তার মানে আমাদের এখানে ডেল্টা এইচ এর মান আমাদের এখানে কি হবে, গ্রেটার দেন 0 হবে, যেহেতু আমার এটা পজিটিভ ডেভিয়েশন। তাহলে এইটা হচ্ছে আমার ভুল তথ্য, তাহলে এটাই আমার উত্তর হয়ে গেল। তারপর বলছে দ্রবণের যে কোনো সংযোজিতে দ্রবণের বাষ্পচাপ মানে টোটাল প্রেসারটা যেটা পিটি, আমরা জানি যে পি এ প্লাস হচ্ছে পিবি, তার মানে হচ্ছে পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। তাহলে টোটাল প্রেসারের মানটা আমাদের যে কোনো সংযোজিতে আমরা যদি পার্টিকুলার এ বা বি এর বাষ্পচাপ দেখি তার থেকে কি হবে, বেশি হবে, যেহেতু দুটোকে যোগ করে আমরা টোটাল প্রেসারটা পাচ্ছি, মোট চাপটা যেটা আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সবই ঠিক আছে, শুধুমাত্র আমার এখানে শুধু সি এর অপশানটা ভুল। তারপরে কি বলেছে, ঋণাত্মক বিচ্যুতি বলেছে। ঋণাত্মক বিচ্যুতি মানেই আমাদের এখানে যে কোনো একটা অ্যাসিড থাকতে হবে। তাহলে প্রথম কার্ডটাতে আমাদের দেখো রয়েছে বেঞ্জিন এবং হচ্ছে আমাদের এখানে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা আমার রয়েছে যে কার্বন ডাইসালফাইড, কার্বন ডাইসালফাইড থাকলে CH2 থাকলে আমরা জানি পজিটিভ ডেভিয়েশন হয়, বেঞ্জিন থাকলেও জেনারেলি আমাদের পজিটিভ ডেভিয়েশন হয়। আচ্ছা, এখানেও অ্যালকোহল রয়েছে, পজিটিভ ডেভিয়েশন। এখানে আমাদের রয়েছে ফর্মিক অ্যাসিড, তার মানে আমার এটা নেগেটিভ ডেভিয়েশন হবে। নিচের তরল জোড়গুলির মধ্যে কার ক্ষেত্রে অ্যাজোট্রপিক মিশ্রণ গঠিত হয় না?
অ্যাজোট্রপিক মিশ্রণ তার ক্ষেত্রেই গঠিত হয় না যদি সেটা আমাদের আদর্শ দ্রবণ হয়, অর্থাৎ তার ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি ধনাত্মক বা ঋণাত্মক না দেখা যায়। তো এখানে আমরা জানি বেনজিন এবং টলুইন হচ্ছে আদর্শ দ্রবণের উদাহরণ, এদের ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি দেখা যায় না, তাই এরা অ্যাজোট্রপিক মিশ্রণ গঠন করবে না। তারপরেরটা কি বলেছে, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজোট্রপিক মিশ্রণ কোন ক্ষেত্রে গঠিত হয়। সর্বোচ্চ স্ফুটনাঙ্ক মানে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট, তার মানে আমার এখানে নেগেটিভ ডেভিয়েশন দেখতে হবে, ঠিক আছে। আর নেগেটিভ ডেভিয়েশন মানেই সেই একই জিনিস, আমার ক্লোরোফর্ম থাকবে, না হলে আমার যে কোনো অ্যাসিড থাকবে। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ক্লোরোফর্ম রয়েছে সি এর অপশানটাতে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট কোনো কিছু না ভেবে আমরা এখানে সি এর অ্যান্সারটাকে উত্তর হিসাবে করতে পারি, যে সি এরটার ক্ষেত্রে আমাদের তার মানে নেগেটিভ ডেভিয়েশন অর্থাৎ সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজোট্রপিক মিশ্রণ দেখতে পাওয়া যাবে। ওকে, আজকের ভিডিওটা এতটাই, পরের ভিডিও